সরি, বাট নট সরি। জাস্ট অনুভব করো সিরাত। ক্ষণিকের মাঝেই প্রমুখ ঝুঁকে তার গলায় মুখ ডুবায়, একের পর এক ছোট ছোট চুমু খেতে থাকে। এরপর জোরে কামড় দিতেই থামলো না। সিরাত না পেরে চোখ বন্ধ করলো। প্রমুখ গলা থেকে মুখ উঠিয়ে পরম আবেশে মেয়েটার ভেজা তৃষ্ণার্ত ওষ্ঠে তার খড়খড়ে ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো শক্ত করে জড়িয়ে ধরে চুমু দিতে থাকে। সিরাতের অস্থিরতা মনসায় দেয়, সেও পাল্লা দেয় তার সাথে। তার দুহাত অজান্তেই প্রমুখের ঘাড়ে চলে যায়। এই বৃষ্টির মধুময় সময়ে তারা দুজনই মধুসূধা পান করতে ব্যস্ত, যেন দীর্ঘকাল তারা অনাহারের পর একটু পানি দেখা পেয়েছে। কেউ কারো থেকে আজ কম নয়। অস্থিরতায় ছোট ছোট কামড়ে দিচ্ছে দুজন। সেকেন্ড যায়, মিনিটও যায়। দীর্ঘক্ষণ পর সিরাত পাগলাটে ছেলেটির সাথে আর না পেরে হাঁপিয়ে উঠে। তৎক্ষণাৎ দাঁত দ্বারা জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তেই ছেলেটি ছেড়ে দেয়। সিরাত একটু দূরে গিয়ে অনবরত হাঁপাতে থাকে। প্রমুখ হাঁপাচ্ছে। বৃষ্টির বেগ ধীরে ধীরে আরো যেন বাড়ছে। প্রমুখের কেটে যাওয়া ঠোঁট থেকে হালকা রক্ত ঝরছে। সে বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে সিরাতের ঠোঁটের দিকে তাকায়। ওরষ্ঠেরও বাজে অবস্থা, মুহূর্তেই জখম হয়ে গেছে। সে দ্রুত এগিয়ে আবারও সিরাতকে জড়িয়ে ধরল। ঈষৎ কেঁপে উঠে সে। প্রমুখ পরপর সে জখম হয়ে যাওয়া ঠোঁটে পরম যত্নে এবার সফটলি চুমু খেলো। সিরাত ভেবেছিল আবারও ব্যথা দিবে, কিন্তু কোনো ব্যথাই অনুভব হলো না, বরং ভালো লাগলো। প্রমুখ তাকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। ছেলেটার হাতের স্পর্শ সিরাতের ভেজা দেহের প্রতিটি জায়গায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। এতক্ষণ সেও কি কি করেছে ভেবে এই লজ্জায় মাথা নুয়ে রাখলো। চারপাশে ততক্ষণে আধার নেমে গেছে। প্রমুখ আস্তে আস্তে ছেড়ে দিয়ে গাল চেপে চুমু খেয়ে বলল, নারীর এমন রূপ চোখের সামনে দেখলে কেউ সামলাতে পারে? আমার তো ইচ্ছে করছে রুমে গিয়ে আরো গভীর কিছু করতে। ইউনো আমি কি বলছি? সে একটু থেমে সিরাতের জখম হয়ে যাওয়া ঠোঁটে আঙ্গুল রেখে আবারও বলল, ভেবেছিলাম আমি একা চুমু খাবো, কিন্তু এখন দেখি তুমি নিজেও পারফেক্টলি চুমু খেতে পারো। আই এম ইমপ্রেসড বেবি। আসো আবার শুরু করি। লজ্জায় সিরাত থরথর করে কেঁপে ওঠে। এই মুহূর্তে এখান থেকে না গেলে আরো বড় কিছু সর্বনাশ হবে। কারণ সে তো উতলা হয়ে লোকটার কাছে গেছিল, তারপর লোকটা নিজেই প্রথমে শুরু করলো। উত্তেজনায় সেও চুপচাপ থাকতে পারেনি, না চাইতেও সায় জানিয়েছে। তাই কি এমন হয়েছে? স্বামীকে তো চুমু দিয়েছে, এখন কিনা অসহ্য লোক তাকে লজ্জা দিচ্ছে, টিপ্পনি কাটছে। দরকার পড়লে নেক্সট টাইম কামড়ে ওই লোকের ঠোঁট ছিঁড়ে ফেলবে, তখন উচিত শিক্ষা হবে। ছেলেরা চুমু খেতে পারলে মেয়েরা কেন পারবে না? তাছাড়া উনি কি পরপুরুষ, স্বয়ং বিয়ে করা স্বামী? প্রমুখ শয়তানি হাসি হেসে মুখ এগিয়ে নিয়ে আসতেই সে লজ্জায় দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। তার অন্যরকম অনুভূতি হলো এই মুহূর্তে চাপা দিয়ে রাখলো। প্রমুখ থতমত খায়, ছোয়াল ঝুলে গেল মুহূর্তেই। এত লজ্জা কেন পায়? এমন হলে তো সর্বনাশ, বাচ্চার মুখও দেখতে পারবে না বেচারা। বেচারা প্রমুখ সে ছাদের দোলনায় ধপ করে বসে বৃদ্ধা আঙ্গুলটা ঠোঁটে রেখে বলল, বউয়ের কামড়ে এতটাই প্রশান্তি লাগে, এখন থেকে রোজ কামড় খাবো, আদুরের কামড়। বাসায় এসে সিরাত ফ্রেশ হয়ে নিল। আয়নায় নিজেকে দেখে অদ্ভুত শিহরণে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে ভাবলো একটু আগেই সেই সুখের মুহূর্তের কথা। ওয়াশরুম থেকে বের হলো দীর্ঘ সময় পর। এরপর সাথে সাথে বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিল। আসলে তার মনে এখন ঝড় উঠেছে। প্রমুখের কাছ থেকে পালাতেই এই ঘুমের আয়োজন। কিন্তু বাইরের উষ্ণ আবহাওয়ায় সত্যি সত্যি মিনিট দশেকের মাঝে ঘুমিয়েও গেল। কিছুক্ষণ পর প্রমুখ রুমে এসে দেখলো বউ ঘুমে কাদা। তার ইচ্ছে করলো ঠান্ডা পরিবেশে বউকে জড়িয়ে ধরে ঘুমোতে। দ্রুত শাওয়ার নিয়ে সিরাতের গায়ের উপর ভর দিয়ে শুয়ে পড়ল। কাঁথার ভেতর বরফের ন্যায় ঠান্ডা শরীরে প্রবেশ করায় সিরাতের ঘুম হালকা হয়। বুঝলো প্রমুখ চলে এসেছে, তবুও চোখ খুলল না। মনে হলে এই বুঝি ধরা খেলো। প্রমুখ তাকে জড়িয়ে ধরে বুকে নিল। এরপর ভেজা চুলের ভাঁজে মুখ ডুবিয়ে ঘুমিয়ে যায়। সিরাত কাচুমাচু হয়ে শক্ত করে তার বুকের সাথে লেপ্টে রইল। সেই বর্ষার রাতে আর ডিনার করা হলো না কারোরই। মধ্যরাতে হঠাৎ হঠাৎ ঠকঠক করে কাঁপুনি উঠল সিরাতে। ভেজা চুল থাকায় পানি ডেবে জ্বর হয়েছে। সে শক্ত করে প্রমুখকে ধরে মুখ দেওয়া স্পষ্ট শব্দ করলো। প্রমুখের ঘুম ভেঙে যায়। মেয়েটার জ্বরে গা পুড়ে যাচ্ছে। এবার সেই গরমের তীব্রতা তার শরীরে অনুভব করলো। চোখ খুলে মেয়েটাকে কাঁপতে দেখে আঁতকে উঠল। ছটফট হাত দিয়ে তার পিঠ ঘষে বলল, কি হয়েছে? এমন করছো কেন?
সিরাত ঠান্ডায় উষ্ণতা পাওয়ার লোভে প্রমুখের গায়ে পা তুলে কোলবালিশের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মনে হলো সে পারে না ছেলেটার বুকের ভেতর ঢুকে যেতে। প্রমুখ ভয়ে তৎক্ষণাৎ উঠে পড়ল। পাশের টেবিল থেকে প্যারাসিটামল বের করে বিছানায় গেল, হাতে পানির গ্লাস। সিরাত জ্বরে আবুল তাবুল বকছে। লাল হয়ে যাওয়া ঠোঁট জোড়া ফাঁকা করে ছেলেটা ওষুধ ঢুকিয়ে দিল, পানি এগিয়ে দেয়। এরপর বলে, এটা খেয়ে নাও, জ্বর নেমে যাবে। জ্বরের ঘোরেই অল্প পানি খেয়ে হঠাৎই প্রমুখের টি শার্ট শক্ত করে চেপে ধরল। অস্পষ্ট স্বরে বলল, দূরে যাবেন না, আমাকে জড়িয়ে ধরুন, শীতে মরে গেলাম। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলল, হাত ছাড়িয়ে নিল। এরপর কাবার থেকে একটা সিঙ্গেল কম্বল বের করে সিরাতের উপর দেয়। ড্রিম লাইট অফ করে বিছানায় যায়। সিরাত অস্বস্তিতে প্রতিদিন ঘুমানোর সময়ও ওড়না জড়িয়ে ঘুমায়। আজও ব্যতিক্রম নয়। প্রমুখ তার গায়ে হাত দিয়ে একটা ওড়না বের করলো, ছুঁড়ে ফ্লোরে ফেলে জড়িয়ে ধরলো শক্ত করে। হাত মালিশ করে দিয়ে বলল, আরও বৃষ্টিতে ভিজো। সিরাত জ্বরের ঘোরেই অজান্তেই প্রমুখের বুকে চুমু খায়। বউর এমন টর্চারে প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করলো। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে বলল, এবার চুপচাপ ঘুমাও। আর একবার অজ্ঞানে উল্টাপাল্টা কিছু করলে আমি কিন্তু জ্ঞানে বড়সড় কাণ্ড ঘটাবো। সিরাতের ওসবে ধ্যান নেই। জ্বরের প্রকোপে ঘন ঘন শ্বাস ফেলছে সে। তীব্র গরম শ্বাস পরপর বুকে গিয়ে লাগছে ছেলেটার। ভেতরের সত্তা নড়ে চড়ে উঠছে। প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে দাঁত চাপলো, চোখ বন্ধ করে বলল, শান্ত হও বউ। উত্তাপের অনলে নিজেও পড়ছো, আমাকেও পুড়াচ্ছ। তোমার গরম নিঃশ্বাসে আমার ভেতর আগুন ধরে যাচ্ছে। দেখি জ্বর কমেছে কিনা। ঘুমু ঘুমু কণ্ঠে প্রমুখ মেয়েটার কপালে গলায় আলতো করে স্পর্শ করলো। গায়ের তাপমাত্রা স্বাভাবিক থাকায় স্বস্তি পেল। সিরাত তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। প্রমুখ এবার সম্পূর্ণ চোখ মেলে তাকালো মেয়েটার মলিন চেহারায়। মনোযোগ দৃষ্টিতে মেয়েটার মুখাবয় গভীর নয়নে দেখল। হঠাৎই তার রক্তবর্ণ ওষ্ঠে ডান হাত বাড়িয়ে হালকা স্লাইড করলো। মনে পড়লো কালকে মাঝরাতের ঘটনা। মেয়েটার টর্চারে কি কষ্টেই না বেচারা ঘুমিয়েছিল। প্রমুখ আনমনে হেসে সিরাতের মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো দুহাতে ঠিকঠাক করে দিল। ঝুঁকে আবেশে চুমু খেলো গালে। এরপর তৈলাক্ত নাকটা হালকা চেপে দিয়ে বলল, এত জ্বালাচ্ছ কেন আমায়? সিরাত নড়ে চড়ে ঘুমালো। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, মাঝ রাতে নিজের অজান্তে কি কি করেছো তার কোনো ধারণা আছে? সব কিছুর হিসেব করে রেখেছি। সময় আসুক, সুদে আসলে সব ফিরিয়ে দিব। কানের কাছে আওয়াজ হওয়ায় সিরাত এবার জেগে ওঠে। কপালে ভাঁজ ফেলে চোখ খুলল। মুখের সামনে প্রমুখকে ঝুঁকে থাকতে দেখে আত্মা ধক করে উঠল। চোখে তৎক্ষণাৎ ভাসলো বৃষ্টির মুহূর্ত। অমনি লজ্জা এই মুহূর্তে চিৎকার দেওয়াও সে ভুলে যায়। ভয়ার্থক কণ্ঠে শুধু বলল, আপনি আপনি এখানে কেন? প্রমুখ তাকিয়ে ছিল এক দৃষ্টিতে। সে চট করে বালিশে মাথা রেখে বলল, দেখছিলাম নরম ঠোঁট জোড়ার কি হাল হয়েছে। কি কি হয়েছে? সিরাতের গলা কাঁপছে। প্রমুখ ঘুমানোর জন্য অন্য পাশে ফিরল। হাত পা ছড়িয়ে ছিটিয়ে নরম স্বরে বলল, যা হওয়ার কথা তাই হয়েছে। প্রমুখের ব্যাখিয়ালি কথায় আটকে উঠল সিরাত। বিছানা থেকে নামার জন্য ধরফর করে গা থেকে কাঁথা সরালো। মুহূর্তে খেয়াল করলো তার গায়ে ওড়না নেই। সিরাতের এবার অজানা ভয়ে গলা শুকিয়ে কাট। সে আশেপাশে খুঁজেও যখন পেল না, এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, ওড়না ওড়না কোথায়? আপনি আমার সাথে কি করেছেন? রাতে কিছু হয়েছে? প্রমুখ বাঁকা হাসলো। কাঁথা মুড়ে দিয়ে লাজুক ভঙ্গিতে বলল, অনেক কিছু হয়েছে। তুমি যেভাবে চুমু দেয়া শুরু করেছিলে তাতে কোনো শুদ্ধ পুরুষ চুপচাপ বসে থাকতে পারবে না। যেখানে আমি তো নিয়ন্ত্রণহীনা অশুদ্ধ পুরুষ। তার উপর যদি পাশে একটা হট অ্যান্ড স্পাইসি বউ থাকে তাহলে তো কথাই নেই। না চাইতেও অনেক কিছু হয়ে যাবে। সিরাত এবার চোখ বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এ কি বলছে লোকটা? মজা করছে না তো? নাকি সত্যি সত্যি কিছু হয়েছে? যদি কিছু না হয় তাহলে এতদিন ওনা ঠিকঠাক থাকতো, কিন্তু আজ কেন ওনা উধাও হলো? ধরু ধরু বুক নিয়ে সিরাত বিছানা থেকে নামলো। সে মুহূর্তে প্রমুখ চোখ বন্ধ রেখে বলল, খুঁজে দেখো, হয়তো রুমের কোনো এক কোনায় অবহেলিত হয়ে পড়ে আছে। তাছাড়া আজ থেকে ঘুমানোর সময় ওড়না পরা যাবে না। এমনিতেই তোমাকে নোরা ফাতেহির মতো লাগে। প্রমুখ থামলো। কোলবালিশ জড়িয়ে আবারও ঘুমন্ত সুরে বলল,
আর হ্যাঁ, থ্যাংক ইউ কালকের মিষ্টি মোমেন্টের জন্য। কিন্তু সিরাত বেবি, এটা কিন্তু সত্যি তুমি আমাকে চুমু খেয়েছো, জড়িয়েও ধরতে বলেছো। সিরাত ফ্লোরে বসে হালকা ঢোক গিলল, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? কখন? একদম বাজে কথা বলবেন না। শুধু শুধু মিথ্যে অপবাদ দিচ্ছেন। কালকে নিজেই প্রথমে চুমু খেলেও এখন দোষ দিচ্ছে আমার। অবশ্য এটা সত্যি, আমি আগে কাছে গিয়েছিলাম, কিন্তু কসমিন কালেও চুমু খেতে যাইনি। সিরাত কথা শেষ করে কাবার্ড খুলল। ওখানে 1 মিনিট থাকলেই প্রমুখ খ্যাপানো জ্বালানো শুরু করবে, তাই মুখ লুকানোর জন্য 3 পিস হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। কেন যেন ভীষণ লজ্জা করছে। তাছাড়া সত্যিই কি রাতে কিছু হয়েছে? হয়তো হয়েছে, লোকটা ওসব বলবে কেন? লোকটার মুখে সারাক্ষণ মিথ্যে কথাও রেডি থাকে। সে মাথা থেকে এসব ভাবনা ছেড়ে গোসল সেরে বেরিয়ে আসে। তৎক্ষণাৎ তার কানে নেশাময় কিছু বাক্য এলো। ট্রাস্ট মি সিরাত, তুমি সত্যিই চুমু খেয়েছো, তাও আবার আমার বুকে। এখন শোধবোধ হিসেবে আমিও তোমার সেম জায়গায় চুমু খাবো। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? কাম অন বেবি, জলদি আসো, না তো ঘুম হবে না আমার। কথাগুলো শুনেই সিরাতের কান ঝাঝা করে উঠে। সে হাতের মুঠো শক্ত করলো। কান গরম হয়ে যাচ্ছে। লোকটা কি বলছে? এসব কি জানে? তার জ্ঞান বুদ্ধি লজ্জা শরম সবই কি লোপ পেয়েছে? লজ্জায় সে আর সময় নষ্ট করলো না। এক দৌড়ে জুলেখার রুমের দিকে যেতে যেতে বলল, অযথা মিথ্যে অপবাদ দেবেন না। আর কিছু হয়ে থাকলেও সমস্যা কি? ওসব স্বপ্নের মতোই ভুলে যান। হুম, বুকে আসো বেবি, একটু আদর করি। সিরাত জুলেখার রুমে এসে বসলো সোফায়। তার হাত পা কাঁপছে। কাল সন্ধ্যায় বৃষ্টিতে চুমু খেয়ে যতটা লজ্জা করেনি, তার থেকে বেশি লজ্জা করছে আজ। লোকটার সামনে যেতে অস্বস্তি হচ্ছে। তার প্রতিটি বাক্য সারা দেহ কাঁপছে। ইস, কি মারাত্মক কথাবার্তা! কিভাবে নিঃশব্দে বলল চুমু খাবে? ছি! ঘুমের ঘোরে সে যদি খেয়েও থাকে তাহলে কি এমন হয়েছে? জ্ঞানে তো ওই বদলোককে খায়নি। তাছাড়া লোকটা ওড়না ফেলে কি করেছে কে জানে। লজ্জায় গাল দুটো লাল হলো। জুলেখা কোচিংয়ে হয়তো, তাই সিরাত খালি বিছানায় শুয়ে ভাবলো আজ প্রমুখের সামনেই যাবে না। সে আয়নার দিকে তাকিয়ে আনমনেই তর্জনী আঙ্গুল দিয়ে ঠোঁটে স্পর্শ করলো। মরতেই ফট করে চোখ নামিয়ে ফেলল। দুহাত দিয়ে মুখ ঢেকে অজান্তেই ফিক করে হেসে ওঠে। সিরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি জুলেখার রুম থেকে বের হয়নি আজ। প্রমুখ ঠিক দুপুরে ফ্রেশ ঘুম দিয়ে উঠল। শাওয়ার সেরে নাস্তা করতে যায়। সেখানে সিরাতকে না দেখে কপাল কুঁচকে ভাবলো কোথায় গেল এই সময়। খাওয়া শেষে নিজে বাসার আশেপাশে খোঁজাখুঁজি করলো। শেষে জুলেখার রুমে উকি দিতেই পেয়ে যায় সেখানে সিরাত গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। প্রমুখ ওষ্ঠ প্রসারিত করে হেসে দরজা চাপিয়ে দিল। মেয়েটার ভেতর লজ্জা জড়তা কাজ করছে, তা বেশ বুঝতে পারলো সে। তাই আর ডিস্টার্ব করলো না, নিজের মতো থাকতে দিল। আস্তে আস্তে একদিন সব লজ্জা কেটে যাবে। তাই রুমে এসে অফিসে কল করে বলল, রায়হান, আমি 2-3 দিন জরুরি দরকারে অফিসে আসবো না, একটু বাসায় রেস্ট নেব। সময় সকাল 10টা। চারিদিকে সূর্যের আলোয় ঝকঝক করছে। পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে পাশের ছাদ থেকে। আজ প্রমুখ অফিসের জানলার নিকট বসে আছে। 3 দিন জখম ঠোঁট নিয়ে অফিসে আসতে পারেনি বেচারা। এই মুখ নিয়ে কি অফিসে আসা যায়? তার দলের ছেলেপেলেরাই বা কি বলবে? তার ঠোঁট দেখা মাত্রই হেসে উঠবে। তাই প্রমুখ চায়নি কারো কাছে সে হাসির পাত্র হোক। সেজন্য 3 দিন বসেছিল বাসায়। কিন্তু অফিসের কাজ ঠিকঠাক না হওয়ায় আজ বাধ্য হয়েই আসতে হলো। যদি বস অনুপস্থিত থাকে তাহলে তো সকলেই সুযোগ পাবে। সবকিছু চিন্তা করে অফিসে আসলো সকাল সকাল। আর ওদিকে সিরাতুর লজ্জায় ভার্সিটিতে যাওয়া বন্ধ করেছে। এই কদিন বাসায় সারাটা সময় প্রমুখ খ্যাপিয়েছে সিরাতকে। বেচারি ঠোঁটের দিকে তাকিয়ে হাসলেই তেতে উঠে সিরাত। দাঁতে দাঁত চেপে শক্ত করে বকুনি দেয়। আয়নার সামনে যখনই নিজেকে দেখে মেয়েটা, লজ্জায় গাল দুটো লাল রঙে রঙিন হয়ে যেত। গলার কথা তো বাদই, আদরের চিহ্ন দেখে এতটাই লজ্জা লাগে বুঝি। কাল রাতেই প্রমুখ জোর করে কাপল ছবি তুলে রাখলো। রাতের প্রথম চুমুর চিহ্নটা স্মৃতি হিসেবে রেখে দিতে চায়। সিরাত চোখ রাঙানি দিলেও শেষে মুখ ফুলিয়ে নিজেও কয়েকটা ছবি তুলে। আজ সিরাতের এক্সাম বিদায় বাসার আর থাকতে পারেনি। একটানা ভোর থেকে পড়ে সে সকাল সকালই চলে গেছে ভার্সিটিতে। আজ থেকে পড়ার চাপ থাকায় তেমন কথাও হবে না দুজনের। প্রমুখেরও অনেক কাজ জমে গেছে। 3 দিনের কাজ, কবিরের কাজ নিজেই করছে। প্রমুখ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে অফিসের আয়নায় উকি ঝুঁকি দিয়ে ঠোঁট উল্টে পাল্টে দেখছিল
তৎক্ষণাৎ রায়হান দরজায় আসে। স্যারের এমন আচরণ ধরতে পেরে মুচকি মুচকি হাসলো। এরপর গলা খাকারি দিয়ে বলল, আসবো স্যার? আতকে উঠল প্রমুখ। চট করে পেছন ঘুরে নিজেকে স্বাভাবিক করলো। গলাটাই ঠিকঠাক করে বলল, আয়, কি সমস্যা? কবির ভাই কল করে আপনাকে নাকি পাচ্ছে না, জহির তলব করে কলটা ব্যাক করতে বললো আপনাকে। প্রমুখ কপাল কুঁচকালো। আহাম্মক আবার কি বলবে, সে ফোন হাতে তুলে বলল, ওকে, কাজ কত দূর? পাশের বস্তি খালি করেছে? সবাইকে টাকা বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ, সব ব্যবস্থা হয়েছে। আপনার সাথে পাপন ঢালি মিটিং করতে চায়। আমি এখনও তাকে কিছু জানাইনি। পাপন ডালিও তাদের মতোই মাফিয়া। বিদেশে সে কিলার হিসেবে খুব পরিচিত। 2 বছর আগে জাপানে একটা কাজে তার সাথে প্রমুখের পরিচয়। এখন নাকি সে দেশে এসেছে। প্রমুখ মাথা ঝাঁকিয়ে বলল, হয়ে যাবে। সে কি আসবে নাকি আমি যাব? তাকে বলে দাও সন্ধ্যায় আসতে। জি স্যার। রায়হান চুপচাপ চলে গেল। প্রমুখ কল লাগালো কবিরকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন ধরেই ওপাশ থেকে বলল, থ্যাংক ইউ স্যার। মারিয়া আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। আমরা এখন পাহাড়ে ঘুরে ঘুরে দেখছি স্যার। এখানে খাবারের কথা কি বলবো, দারুণ। স্যার, সকালে ঘুম থেকে উঠেই মনে হয় মেঘের দেশে আছি। বউয়ের কোলে শুয়ে সূর্যোদয় দেখার অনুভূতি কি বলবো স্যার, অসাধারণ। আপনি শীঘ্রই চলে আসুন ভাবিকে নিয়ে। দেখবেন ভাবি স্বামী বলতে পাগল হয়ে যাবে। সারাক্ষণ ও গো হ্যাঁ গো বলে অস্থির করে তুলবে। সরি স্যার, একটু বেশি বলে ফেললাম। রাখছি, ভালো থাকবেন স্যার। কবির একদমে কথাগুলো বলে চুপ রইল। প্রমুখ ভেবেছিল কাজের কথা হবে, কিন্তু উস্কানিমূলক কথা শুনে তার ক্রোধ আরো বাড়ল। সে হুঙ্কার ছেড়ে বলল, চুপচাপ হানিমুন এনজয় কর কবির, নয়তো ওই পাহাড় থেকে আমি ফেলে দেব। কবির ওপাশ থেকে অট্টহাসি দিয়ে ফট করেই ফোন কেটে দিল। সে পেরেছে উচিত শিক্ষা দিতে। যদিও সময় নেই বেশি, আর মাত্র একদিন পরেই ফিরতে হবে। অফিসে গেলেই তো প্রমুখ তাকে ধরবে। তবুও এবার যা শাস্তি দেওয়ার দিক। যদি সে দাড়িও কেটে নেয়, কোনো আফসোস করবে না কবির। বড় কথা, কিছু উচিত কথা তো শোনাতে পারলো, খেপিয়ে দিতে পারলো, এতেই শান্তি। তাকে তো কম নাকানি চুবানি খাওয়ায়নি। এবার কেমন লাগে? মনে প্রশান্তি অনুভব করেই খবর মারিয়াকে জড়িয়ে ধরলো। ফিস ফিস করে বলল, সাজেকের প্রতিটি রাত স্পেশাল হবে, তাই ভাবছি আজ রাতও মধু চন্দ্রিমায় কাটাবো আমরা। তোমার মাঝে আমি অশ্রাব্য হারিয়ে যেতে রাজি। মারিয়া লাজুক হাসি দিয়ে কবিরের বুকে মৃদু থাপ্পড় মারলো। ফোনের দিকে রক্তচক্ষু নিয়ে প্রমুখ তাকিয়ে আছে। রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে। আহাম্মকের এত সাহস বেড়েছে। সে তৎক্ষণাৎ ফোন জোরে শব্দ করে টেবিলে রাখলো। চোখ বন্ধ করে রেখে চোয়াল শক্ত করে ভাবলো কিছু। সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো। সায়রা কোনা চোখে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। কিছু হয়েছে? 3 দিন আসলি না কেন? সিরাত হালকা ঢোক গিলল। চোখে এখনো ভাসে সেই মুহূর্তের কথা। সে জোরপূর্বক হেসে উত্তর দিল, একটু জ্বর ছিল তাই, তেমন কোনো ব্যাপার না। তুই যা ভাবছিস ওরকম কিছু নয়। সায়রা সুর টেনে বলল, ওহো, আমি তো সেরকম তোকে কিছুই বলিনি, কিন্তু এখন অনেক কিছুই ভাবছি। তার মানে যা ভাবছি সেরকম কিছুই ঠিক না দোস্ত। সিরাত থতমত খেলো। আমতা আমতা করে বলল, সায়রা দেখ, বাজে বকিস না। সায়রা মুহূর্তে উচ্চস্বরে হেসে ওঠে। তার এত বছরের এক্সপেরিয়েন্সে সে খুব ভালো করেই জানে গলার লাল দাগটা কিসের। আর ঠোঁটে দিয়েছে লিপস্টিক, তাই বোঝার উপায় নেই। কিন্তু গলায় ওড়না জড়িয়ে রাখলেও মাঝে মাঝে সরে যাচ্ছে। বাতাসের দাপটে ওড়নাও এপাশ ওপাশ যাচ্ছে। সিরাতও যথাসম্ভব ঠিকঠাক করে যাচ্ছে। তবুও হঠাৎ করে এক সময় সরে গিয়েছিল। তখনই সায়রার নজরে পড়ল। সিরাতকে লজ্জা পেতে দেখে সায়রা আর কথা বাড়ালো না, শুধু হেসেই গেল। সিরাত গলার ওড়না ঠিকঠাক করে বলল, পরীক্ষা কেমন দিল? সব কমন পড়েছে তাই না? আলহামদুলিল্লাহ, তোর? সিরাত মুখ বাঁকিয়ে বলল, ভালোই দিলাম। জানি না জিপিএ দেখার মতো হবে কিনা। সায়রা হতাশ কণ্ঠে বলল, হ্যাঁ রে, এই সিজিপিএর কি ইচ্ছে করে না একটু বলিউডের নায়িকাদের মতো সুন্দর হতে? কিন্তু আমাদের সিজিপিএ সব সময় রানু মণ্ডলের মতো দেখতে হয়। তার কথায় সিরাত ফিক করে হেসে উঠল। সায়রা মুখ ফুলায়। সিরাত গলা খাকারি দিয়ে উঠে বলে, বাসায় যাবি না? সায়রা দীর্ঘশ্বাস ফেলল।
বলল, একটু লেট করি আজ, প্লিজ আর কিছুক্ষণ থাক না। আচ্ছা থাকলাম। সায়রা খুশি হয়ে গলা জড়িয়ে ধরলো। হঠাৎই কি মনে হতে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, অনেক সুখী হ দোস্ত, ওই ব্যাটা প্রমুখ চৌধুরীকে ঘায়েল করে ফেললো, হাতের ইশারায় নাচাও, সারাক্ষণ যাতে বউ বউ করে জপে। সিরাত মেয়েকে রাগ দেখিয়ে তার পিঠে থাপ্পড় দিল। মুখ ফুলিয়ে বলল, বাদ দে, আমার খিদে পেয়েছে, ক্যান্টিনে চল। যাব, কিন্তু আজ আমাকে ট্রিট দিতে হবে, কথা দে। সিরার ওর মাথায় চাটি মেরে বলল। যা, দিলাম। আস্তে আস্তে সিরাতের পরীক্ষা শেষের দিকে। প্রায় 1 মাস ধরে পরীক্ষা চলল। কালই লাস্ট এক্সাম। প্রমুখের সাথে এতদিন অনেকটাই ফ্রি হয়েছে সে। বলতে গেলে সব স্বাভাবিক, কিন্তু দুজনের ব্যস্ততায় কথা হয় খুবই অল্প। মেয়েটার পড়াশোনা আর প্রমুখের কাজের চাপে সময় হয়ে ওঠে না। মাঝে মাঝে দেখা যায় রাতেও বাসায় যেতে পারে না প্রমুখ। ইদানিং একটু বেশি কাজের চাপ বেড়েছে। কবিরও হানিমুন শেষে চলে এসেছিল 5 দিন পরেই, কারণ ছুটি ছাড়া অযথা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ছেলেটা এখন সারাক্ষণ চাঙ্গা মোডে থাকে, কাজ করে দ্রুত গতিতে। এতেই প্রমুখের একটু স্বস্তি, কিন্তু কবিরকে প্রতিদিন একবেলা করে না খেয়ে পেলে কেমন অশান্তি অশান্তি লাগে প্রমুখের কাছে। সেই অভ্যাস থেকেই মেজাজ খাটায় বেচারা কবিরের উপর। এত কিছুর পরেও সিরাতকে একটা ফোন কিনে দেওয়া হয়নি, অথচ মেয়েটাও কখনো তাকে একবারও মুখ ফুটে বলেনি। এটাই প্রমুখকে বহুবার মুগ্ধ করেছে। কতগুলো মাস ফোন ছাড়া সিরাত। যতই হোক মেয়েটা এখন তার স্ত্রী, তাকেই দেখে শুনে রাখতে হবে, মন খারাপেও পাশে থাকতে হবে, সব সময় খুশি রাখার দায়িত্ব তার। ফোন পাওয়ার পর নিশ্চয়ই খুব খুশি হবে। তাই তো অনেক ভেবে চিন্তে প্রমুখ সিদ্ধান্ত নেয় আজ নিজেই ফোন গিফট করবে। কালকে পরীক্ষা শেষে সে শুনেছিল এক্সাম শেষে কিছুদিন বন্ধ পাবে সিরাত। ওইটাই মোক্ষম সুযোগ। অনেক তো হলো ছোঁয়াছুঁই, এবার আর দূরত্ব নয়। এতদিন প্রমুখ অপেক্ষায় ছিল সিরাতের পরীক্ষা শেষ হওয়ার আশায়। আর দেরি নয়, দ্রুতই সিরাত